সকলকে নমস্কার। অনেক কিছু বলার ছিল, মানে আমি বসে বসে শুনছিলাম, তার থেকে শুনতে বেশি এসেছিলাম আর খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। তার বড় একটা কারণ হচ্ছে যে এই মেডিকেল কলেজের প্রথম এমবিবিএস এর ব্যাচ হচ্ছে আমি। আমার নাম গৌরাঙ্গ প্রামাণিক। আমি বর্তমানে হেলথ সার্ভিসে আছি। উত্তরবঙ্গ 7 বছর 8 বছর সার্ভিস করার পরে ইন সার্ভিস পিজিটি বর্তমান মেডিকেল কলেজ 3rd ইয়ার জেনারেল সার্জারি। 2003-এ যখন এই মেডিকেল কলেজে এমবিবিএস যখন স্টার্ট হয় তখন কিন্তু আমি তার প্রথম ব্যাচেরই স্টুডেন্ট। আর আইপিজিএম এর সম্পর্কে কতগুলো কথা একটু শেয়ার না করলে খুব অসম্পূর্ণ থেকে যাচ্ছে, বলতে ইচ্ছা করে। প্রথম কথা মাথায় রাখতে হবে যে আইপিজিএম এর এসএসকেএম এর মাটি কিন্তু একটা আন্দোলনের মাটি। এখান থেকে আন্দোলন তৈরি হয়েছিল। ডক্টর অভিজিৎ চৌধুরী যেটা বলে গেছেন যে এখানে রন্ধ্রে রন্ধ্রে করাপশন ঢুকে যাওয়ার প্রথম মেন কারণ হচ্ছে দ্য প্রাইভেটাইজেশন অফ এডুকেশন অ্যান্ড হেলথ। আপনারা নিশ্চয় জানেন যে 2003-এ যখন এনআরআই ক্যাপিটেশন ম্যানেজমেন্ট করা চালু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারি মেডিকেল কলেজে, যার সূত্রপাত শুরু হয়েছিল আইপিজিএম এর মেদিনীপুর মেডিকেল কলেজ দিয়ে, তখন এই আইপিজিএম এরই প্রতিধ্বনিত করেছিল সেই আন্দোলন। একদিকে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত যেমন লিগাল আন্দোলন ছিল, তেমন দুর্বার ছাত্র আন্দোলন পশ্চিমবঙ্গের হিমালয় থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এই আন্দোলন কিন্তু আমরা জয়লাভ করেছিলাম। আমি সেই আন্দোলনের একজন পিটিশনার ইন দ্য বিফোর দ্য কোর্ট অফ সুপ্রিম কোর্ট। আমি সেই আন্দোলনের একজন পিটিশনার এবং সেদিন আমরা এই আন্দোলনে জয়যুক্ত করে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল ফ্যাকাল্টি কখনো প্রাইভেটাইজেশনকে অ্যালাউ করে না। এই প্রসঙ্গে আর একটা কথা, এই যে কপিল সিবাল নিয়ে আমাদের এতগুলো কথা আসলো, আপনারা জানেন কি সেদিন আমাদের এগেনস্টে কে দাঁড়িয়েছিলেন? এই কপিল সিবাল দাঁড়িয়েছিলেন। সুতরাং এই কপিল সিবাল একটা আপোষকামী চরিত্র। এই চরিত্রকে দেখে আপনারা ভয় পাবেন না, কারণ আমরা জানি যে আন্দোলন যদি যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত পথে আসে তাহলে আন্দোলনে আমরা জয়যুক্ত হবই। তাই এই আইপিজিএম এর আমরা দিনের পর দিন ধর্ণা অবস্থান গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা করেছিলাম। একটা কথা হচ্ছে যে কি স্টুডেন্টস বডি সত্যিকার এখন নেই, রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন নেই। আপনারা জানেন কি যে স্টুডেন্টস ইউনিয়ন বডিগুলো রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গুলোকে সুপরিকল্পিতভাবে ডিফাঙ্ক করে দেওয়া হয়েছে। আমি এখানকার আইপিজিএম এর স্টুডেন্টস 2009-10-11-তে 2009 সালের প্রথম আইপিজিএম এর এসইউ নামে স্টুডেন্টস ইউনিয়ন ইলেক্টেড বডি তৈরি হয়, যার প্রথম জেনারেল সেক্রেটারি, ইলেক্টেড জেনারেল সেক্রেটারি আমি ছিলাম এখানে। 2009-10-11 পর 3 বছর যখন স্টুডেন্টস ইউনিয়ন বডি তৈরি হয়, তারপরে স্টুডেন্টস ইউনিয়নকে ডিফাঙ্ক করে দেওয়া হয়। অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছ থেকে তার স্বাধীন চেতা মানসিকতা, তাদের অটোনমাস কাউন্সিল বডি, এটাকে সরিয়ে দাও। আজকে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের নতুন জন্ম হচ্ছে, একদমই নয়। আমি আইপিজিএম এর ঘোষণা করতে চাই, এখানে ছিলেন ডক্টর কল্যাণ দা, যিনি এখানে প্লাস্টিক সার্জারি এমসিএইচ প্লাস্টিক সার্জারিতে আছেন। বিমান দা ছিলেন 2009 সালে যখন এই খিদিরপুর মোমিনপুর থেকে যখন একদল হুলিগানিজম এসে ম্যাটাডোর করে আমাদের হাসপাতাল ভাঙচুর করেছিল, আমরা এই মেন হোস্টেল থেকে লাঠি নিয়ে নেমে এসেছিলাম সেই মোকাবিলা করার জন্য। সেদিন আমরা পিজিটি হোস্টেলের সামনে আমরা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম। পরবর্তীতে এই অ্যাসোসিয়েশন গুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। তাই নতুন ভাবে যখন 2024-এ দাঁড়িয়ে যখন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, তখন এই পুনর্জন্মকে আমি আইপিজিএম এর সেই প্রাক্তনী হিসেবে সাধুবাদ না জানিয়ে পারি না। এবং আজকের উদ্যোক্তাদের আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি যে জিনিসটা 2009 সালে তৈরি হয়ে ফল্গু নদীর মতো হারিয়ে গিয়েছিল, সেটাকে তোমরা আবার বঙ্গোপসাগরের ঢেউ হিসেবে এখানে আইপিজিএম এর আবার নতুন পুনঃপ্রতিষ্ঠা করেছিল। কেননা এই বডিগুলো যদি না থাকে, এই চোরা পথ দিয়েই অভিজ্ঞরা ঢুকে পড়ে, টাক মাথা, লাল গেঞ্জি আর নীল গেঞ্জি পরে ঢুকে পড়ে। কোথায় ঢুকে পড়ে? আমার সেই অভয়া বোনের তিলোত্তমা ঘরে, তিলোত্তমার যেখানে অভিশপ্ত ঘরে, যেখানে খুন এবং ধর্ষণের শিকার হয়েছিল। কলকাতা পুলিশ বলছে উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। লজ্জা করে না একজন আইপিএস অফিসার? কোথায় মাথা বিক্রি করেছেন? ভারতবর্ষের স্বনামধন্য পরীক্ষা, যেটা আইপিএস পরীক্ষা পাস করে আপনি এসছেন, চুটি চাটতে লজ্জা করে না আপনার? টাক মাথা দেখিয়ে বলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। উনি তো ছিলেন আমার বর্ধমান মেডিকেল কলেজে রেডিওলজিতে এমও, তারপরে উনি এসএসকে মেডিকেল কলেজে এসেছেন জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের পিজিটি। তার ইতিহাসটা বলবো আমি, কিন্তু আজকে বলতে এসেছি এখানে। তাহলে এর সাথে ফিঙ্গারপ্রিন্টের সম্পর্কটা কোথায়? বক্তব্যটা হচ্ছে এদের কাণ্ডজ্ঞান দিশেহারা হয়ে গেছে, ছাত্র আন্দোলনকে ভয় পেয়েছে। কেন? এরাই তো ভয় দেখাতো। এরা ভয় দেখাতো কেন? সব থেকে বড় ভয়টা এরাই পায়। তাই এই অভিজ্ঞ নিজের মুখে স্বীকার করেছে 11 আগস্ট বর্ধমান মেডিকেল কলেজের অডিটোরিয়ামে ছাত্রদের সামনে বলেছে, কি বলেছে জানেন?
যেকে উনি মৃতদেহের পাশে গিয়েছিলেন, সে সকালবেলায় মৃতদেহ দেখেছেন, দেখে তিনি আশ্চর্যজনকভাবে বক্তব্য রাখছেন, না না কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, তো মেয়েটা সুইসাইড করেছে, কোনো প্রমাণ নেই। আর পোস্টমর্টম রিপোর্ট ছাড়া তো বলাই যায় না। তাকে যখন বলা হলো যৌনাঙ্গে ক্ষত, যৌনাঙ্গ দিয়ে রক্ত পড়ছে সারা দেহে, পার্সোনাল জায়গাকে অ্যাটাক করা হয়েছে, দেহে বস্ত্র বিবস্ত্র অবস্থায় আমার বোন পড়ে আছে, আচ্ছা তোমার বোনটা থাকলে বলতে পারতো তো যে রেপ হয়নি? চুপ করে বর্ধমান মেডিকেল কলেজে সে অডিটোরিয়াম থেকে সে বিতাড়িত হয়ে গেছে, আর এরা কখনো বর্ধমান মেডিকেলে আসার সাহস পায়নি। এবং শুধু তাই নয়, এরা আন্দোলনটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। বর্ধমান মেডিকেল কলেজে দাঁড়িয়ে বলেছে ওটা পিজিটিদের আন্দোলন, পিজিটি মারা গেছে, তো ইউজিতে যাওয়া দরকার নেই, কখন ইউজিদের বলবে। অর্থাৎ এরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেই ব্রিটিশ যুগে ভারতবর্ষ শাসন করেছিল ব্রিটিশ, তারা কিছু খোঁচর চলে গেছে যাদের প্রজন্মই অভিজ্ঞগুলো। তাই এই অভিজ্ঞ এবং তার সিন্ডিকেট চক্রকে বর্ধমান মেডিকেল কলেজ সমূলে উৎপাটন করে ভয়ভীতি সন্ত্রাসের বাতাবরণের বিরুদ্ধে যে প্রতিধ্বনিত সোচ্চার হয়েছে, সেটা বর্ধমান মেডিকেল কলেজ আপনারা নিশ্চয় জানেন। গত পরশুদিন প্রায় 300 থেকে 400 জন স্টুডেন্টস অ্যালং উইথ পিজিটি এন্ড ইউজি সম্মিলিতভাবে বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং কলেজ কাউন্সিলের প্রায় 30 থেকে 35 জন টিচার ফ্যাকাল্টিকে 7 ঘন্টা ধরে প্রায় রাত্রি 10টা পর্যন্ত আমরা ঘেরাও করে রেখেছিলাম। এবং আমরা তথ্য প্রমাণ সহযোগে, অডিও ক্লিপিং সহযোগে বলেছিলাম এই অভিজ্ঞ তো সাহস পাই কি করে। এবং অভিজ্ঞ সহ প্রায় 17 থেকে 18 জনের অভিজ্ঞ সিন্ডিকেট নাম করে আমরা অভিযোগ নথিভুক্ত করেছিলাম এবং বলেছিলাম যে আপনাকে আগামী 3 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট দিতে হবে। প্রিন্সিপাল অধ্যক্ষা ম্যাডাম উনি দাবি মেনে নিয়েছেন, তার কোনো উপায় নেই। খুব আশ্চর্যজনক ব্যাপার। এই যোগীরাজদা বলে গেল না যে কি এরা এত সাহস পায় কি করে, কি করে সাহস পায় জানেন তো? এদের বিয়ে, উপনয়ন, জন্মদিন, মৃত্যুদিন, অন্নপ্রাশন সবাই সরকারি কলেজের গেস্ট হাউস গুলোতে হয়। আপনারা ভাবছেন যে কি আমি মজা করছি, তাই তো, যে বিয়ে উপনয়ন নিয়ে? না বন্ধু, আমি ঠিক মজাটা ওইভাবে আপনাদের করছি না। আমার কাছে ছবি আছে, আমি কিন্তু শেয়ার করে দিতে পারি। যে কি এই ছবিতে দেখা যাচ্ছে যে অভিজ্ঞদের উপনয়ন হচ্ছে, মানে ওই আপনার কি বলে না, বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। সেটা কোথায় না, প্রিন্সিপাল অফিসের গেস্ট হাউসের মধ্যে। দেখে নিন ছবিটা। তাহলে একজন প্রিন্সিপাল অফিস সরকারি কলেজ, যেটা এক্সটার্নালদের জন্য আমাদের সরকারি গেস্ট হাউস, সেখানে যদি এইরকম ধরনের খোঁচরের যদি আইবুড়ো ভাত খাওয়ানো হতে পারে, তাহলে এখনই কে ভেবে নিতে হবে যে কি এরা কোথা থেকে সাহস পায়। আসলে একটা সিন্ডিকেট চক্র, যেটা প্রশাসনিক সন্ত্রাস, যেটা প্রশাসনের কোলে বসে হয়েছে। এই বিরূপক্ষ বিশ্বাসকে আমরা বিরূপক্ষ বিশ্বাসের নামে কিন্তু সেই দিন কমপ্লেনটা করতে একটু ছুটে গিয়েছিল, কেননা বিরূপক্ষ হাওয়া বুঝে আর্যিকর ঘটনার পর থেকে আর বর্ধমানে ঢোকেনি। কালকে রাত্রেবেলা আমাদের আলোচনা হয়েছে যে বিরূপক্ষ নিয়ে আগামীকাল মানে আজকে সকালবেলায় প্যাথোলজির এই চুরিকে ধরা হবে। এই চুরিকে ধরার সুযোগটা পেলাম না, কেন সকালবেলায় দেখছি অলরেডি অর্ডার বেরিয়ে গেছে, আমরা বঞ্চিত হলাম। খুব লজ্জাজনক ব্যাপার। যে অর্ডারটা বিরূপক্ষ বিশ্বাসের নামে বেরিয়েছে, কার দিকে তাকে স্থানান্তর করতে হবে, সেই অর্ডারটা স্বাস্থ্য ভবন থেকে প্রথম রিলিজ হয়েছিল 11 অগস্ট 2023। আজ থেকে প্রায় 13 মাস আগে যে অর্ডারটা স্বাস্থ্য ভবন থেকে এসেছিল, সেটা কার্যকরী করতে বর্ধমান মেডিকেল কলেজে সময় লেগে গেল 13 মাস। কোন মায়াবী জালে তারা এতদিন পর্যন্ত তন্দ্রাচ্ছন্ন ছিল, তাদের ঘুম ভাঙতে 13 মাস লেগে গেল না? অত্যন্ত বুক আর হাত কাঁপছিল বিরূপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কথাবার্তা বলতে। কেন কাঁপছিল? যে এই যে অভিজ্ঞ, একটু আগে বললাম যে কি আমার স্বনামধন্য আইপিজিএমইআর এই ধরনের খোঁচর তৈরি হয়েছে, আমরা একে ছাড়বো না। গতকালকে আমরা রাত্রেবেলায় রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনে এই আলোচনা হয়েছে। আমরা এই ধরনের তার বিরুদ্ধে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হাইকোর্টে আমরা পিআইএল দায়ের করতে যাচ্ছি। এই হাউসের সামনে আমরা বলে দিলাম আপনাদের সম্মতি আমাদের দরকার আছে, যদি আমরা কোনো সিদ্ধান্ত কনফার্ম করতে পারি। কেননা সে জেনারেল সার্জারিতে পিজিটি পেল কি করে? প্রথমে তাকে বলা হচ্ছিল রেডিওলজিতে সে মেডিকেল অফিসার। তারপরে হঠাৎ করে তার অনামায় পোস্টিং হয়ে গেল, তারপরে নাকি কোথা থেকে কোভিড কোটা হয়ে গেল, তারপরে তার র্যাঙ্ক জানা যাচ্ছে না। কর্তৃপক্ষকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে উনি কি হিসেবে চান্স পেয়েছেন, কর্তৃপক্ষ যেন কিছুই জানেন না এবং বলতে চাইছেন যে চন্দ্রগ্রহ থেকে একজন জীব এসেছিল, উনি নাকি জেনারেল সার্জারি করছেন, তার কোটাতে অভিজ্ঞ ঢুকেছে। খুব আশ্চর্য বিষয়। এই এসএসকে মেডিকেল কলেজ আইপিজিএমইআর আপনারা জানেন
আইপিজিএম এর নামকরণে একটা ঐতিহ্য আছে, যেটাকে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে জানে পিজি হাসপাতাল বলে। পিজির নাম হচ্ছে, আমরা বলতাম পাগলাগড়, কারণ পিজিতে পাগলাগড়টা ঢোকে। পিজির নাম হচ্ছে প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল। যারা সিনিয়র চিকিৎসক আছেন, কারণ ব্রিটিশ ভারতবর্ষের প্রেসিডেন্সি জেল, যেটা সেন্ট্রাল জেল আলিপুর, তার পাশে ফর দ্য ট্রিটমেন্ট অফ হোয়াইট পিপল এই হসপিটালটা তৈরি হয়েছিল। পরবর্তীতে সেখান থেকে যখন আসে শেঠ শুক্লাল কান্নানি, তার ট্রাস্টি বোর্ডের ল্যান্ডে এসে তৈরি হয় এসএসকেএম হসপিটাল, এবং তার একাডেমিক পার্টের নাম হয় আইপিজিএমইআর, যার উদ্বোধন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তাহলে ইতিহাস আমাদের জানতে হবে। এই স্বনামধন্য আইপিজিএম এর মাটিতে যদি এইরকম দুর্গন্ধ পচা গলা জীবন্ত লাশ এসে পড়ে, লাল জামা পড়ে, আমরা কি তাকে ঢুকতে দেব? আমরা তাকে এক্সাইড মোড়ে কিন্তু আটকে দেবো। সুতরাং সিন্ডিকেট চক্র, থ্রেড কালচার এরাই প্রতিষ্ঠিত করেছে। এদেরকে সমূলে উৎপাদন করতে হবে। কেন? সুযোগ বন্ধু বারবার আসে না। সুযোগ যখন এসেছে, এই সুযোগকে এখনই কাজে লাগাতে হবে। কারণ রোনাল্ডোর মতো ওয়েট করেছিলাম আমরা কখন পেনাল্টি পাই, পেনাল্টি পেয়ে গেছি, গোল দেওয়ার টাইম কিন্তু এটাই। সুতরাং সবাই শপথ নিন, ভাই এবার না হলে নেভার। সুযোগ যদি আবার হাতছাড়া করে দেন, তাহলে কিন্তু কোনোদিনই এই সুযোগ পাবেন না। এবং এখানে কিন্তু কোনো ইউজিপিজি ভাগ নয়, সম্মিলিতভাবে সংযুক্ত আন্দোলন, যে আন্দোলনে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত আন্তর্জাতিক সীমানা পেরিয়ে আজকে গণ আন্দোলনের রূপ নিয়েছে স্বাস্থ্য আন্দোলন। আমার অভিজ্ঞতা তো নেই। আমার যারা সিনিয়র চিকিৎসক, ডক্টর অরূপ সেনগুপ্ত থেকে শুরু করে ডক্টর দীপ্তেন্দ্র কুমার সরকার, যারা বলে গেছেন, আমার ডাইরেক্ট টিচার, তাদের অভিজ্ঞতাতেও নেই। তাই আজকে স্বাস্থ্য আন্দোলন এবং আমরাই পেরেছি ভারতবর্ষের আপামর জনগণকে রাস্তায় নামিয়ে এনে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই আন্দোলনকে সহযোগিতা করেছে। তাই তাদের পাবলিক হেলথ এবং পাবলিক হেলথ সার্ভিসের বিষয়টা আমাদেরকে অত্যন্ত সংবেদনশীলতার সাথেও দেখতে হবে। এই বিষয়টাও আজকে আমরা জানিয়ে দিতে চাই। শুধু তাই নয়, যেখানে দিদি বলছিলেন যে পাবলিককে জানাতে হবে, পাবলিক আউটরিচ প্রোগ্রাম, আজকে এখান থেকে ঘোষণা করছি যে বর্ধমান মেডিকেল কলেজে সমস্ত প্রায় 400 জন স্টুডেন্ট, আমরা বর্ধমানের 2-3টে স্বেচ্ছাসেবী সংস্থা, তারা আজকে মশাল মিছিল করছে। এই মশাল মিছিলে বর্ধমান মেডিকেল কলেজ তার সমস্ত স্ট্রেংথ নিয়ে পার্টিসিপেট করছে। তারা বলেছিল মোমবাতি মিছিল করতে, আমরা বলেছিলাম আর নয় মোমের আলো, জালো রে জালো আগুন জালো। তাই মশাল নিয়ে আমরা বেরিয়েছি। মোমের আলো দিন শেষ। সুতরাং উই ওয়ান্ট জাস্টিস না, উই ডিমান্ড জাস্টিস নো, ফাইট ফর জাস্টিস, যে বক্তব্যটা চলে এসছে। সুতরাং দিস ইজ দ্য টাইম টু ফাইট এগেইনস্ট দ্য করাপশন, দ্য সিন্ডিকেট নেক্সাস। এখনই তাকে তুলে ফেলতে হবে। বক্তব্য অনেক আছে, দীর্ঘায়িত করব না। আপনাদের অনুমতি নিয়ে আমি আমার একটা নিজের লেখা কবিতা কোনোদিন লিখিনি, আর লিখতেও জানি না, কেমন হয়েছে আমি বলতে পারবো না। জাস্ট অনুভূতি শেয়ার করার জন্য আপনাদের সামনে কবিতা পাঠ করছি। 1 মিনিটের কবিতা, ধৈর্য ধরে একটু শোনার জন্য অনুরোধ রইল। কবিতার নাম হচ্ছে মুক্ত মনার লাশ। কাঁধে আজ ফের মুক্ত মনার লাশ, হে রাষ্ট্র জানাই তোমায় ঘৃণ্য উপহাস। রক্ত চাও, মাংস খাবে, নামাও শকুন হাজারখানি, তবুও কলম রইবে হাতে, তুচ্ছ তোমার চোখ রাঙানি। ছোড়া পিস্তল, গুলি বন্দুক, ক্ষমতার গ্রাসে প্রমাণ লোপাট, কলমের খোঁচায় উঠবে আওয়াজ, হোক কলরব, হোক কলরব। বুক চিতিয়ে বলছি আবার, তুমি উন্মাদ, ভীরু, উদ্ভ্রান্ত। মুক্ত মনার রক্ত লেখায় খুঁড়ব কবর, করব সর্বশান্ত। হে রাষ্ট্র, মেরে তুমি ফেলতেই পারো, মুছে ফেলতে নয়। প্রতিবাদীর মৃত্যু হয়, প্রতিবাদের নয়। নমস্কার।